বাংলার রাস্তায় নামবে, কবে জাগবে, কি বলবেন? দেখুন, প্রতিদিন আজকেও অন্তত আমি 22টা ফোন পেয়েছি মুসলিম ভাইদের। কেন, কি বলছে? কিছু বলার নেই, সব বোবা হয়ে যাচ্ছে, কথা বলার পর হাওয়া করে কাঁদছে কেউ কেউ। মানে যেভাবে এদেরকে টর্চার করা হচ্ছে, মানে প্রকৃতপক্ষে মুসলমানরা তো যুগ যুগ ধরে ভারতীয় প্রকৃত নাগরিক। দেশভাগের বলি হওয়া মানুষগুলো তো মুসলমান নয়, তা তো হিন্দু বাস্তু, কিন্তু মুসলমানরা তো এপার থেকে গেছে। কিন্তু আজকে যে অবস্থা দেখুন, ঘটনাটা অনেক আগে থেকে আমরা যেটা বলেছি। কিন্তু নওশাদ সিদ্দিকী যে বলেছিল কোনো ভয় নেই, এসআইআরে আতঙ্কিত করবেন না, অযথা আতঙ্কিত হবেন না, বাপ দাদুর কবর দেখিয়ে দেবেন, কাগজ দেখিয়ে দেবেন। দেখুন, আমি প্রথম থেকেই বলেছি, খুব আজকে গোটা সমস্ত ঘটনা দেখে আমাকে ততটা উদ্বেল করছে না, বুঝতে পেরেছো? এটাই তো হবে, বরং এটা যেটা শুরু হয়েছে না, এটা তীব্র আকার নেবে, কারণ এটা একটা যুদ্ধ। এটা বাংলাকে দখল করা, বাঙালি জাতিকে বন্ডেড লেবার বানানোর একটা কাজ শুরু হয়ে গেছে, যুদ্ধ। মাত্র কয়েকটা গুজরাটি বারোয়ারি, মানে এই যে নির্বাচন কমিশনে সেই আধা আধা হিন্দি আধা আধা বাংলাতে কথা বলার মালগুলো বলছে না, এরা হচ্ছে সব একটা নরখাদক বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। আমি অনেক আগে থেকে বলেছিলাম। গতকাল অভিনেতা দেবকে ডেকেছিল, আজকে আবার সামিরুল ইসলাম সাংসদ, তাকেও ডেকেছে। হ্যাঁ, সে তো ডাকবেই। আইনে যখন মানে মেশিনের মাধ্যমে যখন হচ্ছে, সে তো বাবাকেও ডাকতে পারে, মাকেও ডাকতে পারে, মহাশ্বেতা দেবীকেও, সালা মরে গেছে তবুও ডাকবে, উৎপল দত্তকেও বেঁচে থাকলে ডাকতো, রবীন্দ্রনাথকেও তার নাম বাতিল করে দিত, 9 পাসের তার সার্টিফিকেট দিতে পারবে না, 10 পাসের সার্টিফিকেট দিতে পারবে না। মোহাম্মদ সেলিম, অদিত চৌধুরী, আব্বাস সিদ্দিকী এদেরকেও ডাকতে পারে। দেখুন, গল্পটা তা না, ব্যাপারটা বুঝতে গেলে হবে যে মোহাম্মদ সেলিম আজকে বলেছে, আসলে এরা না ওই সেই লঙ্কা কাণ্ডের মতো হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছে, অর্থাৎ এরা বিষয়টাকে হালকা করে দেখেছিল। আজকে আমার ভাবতে লজ্জা লাগছে যে সেলিমদাকে আমি বারবার বুঝিয়ে এসেছি যে কি ঘটতে চলেছে, আইন কি বলছে। সেলিম থেকে আরম্ভ করে প্রত্যেকেই জানে, এবং জানার পর আজকে যে আগুনটা ছড়িয়েছে, মানে গোটা বাংলা জ্বলছে, মানে আগুন জ্বলতে জ্বলতে মানে এমন আগুন জ্বলবে, মানে পুরো কৃতদাস হয়ে যাবে, পুরো। একটা জিনিস ভাবো, নির্বাচন কমিশনার বলছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডও কাজে লাগবে না। তার মানে হচ্ছে, দেখো কি চাইছে এরা, অ্যাকচুয়ালি যে ডাকছে কি চাইছে? এরা চাইছে সেটা হচ্ছে বাঙালি জাতিকে কৃতদাস করবে। কেন, কি বা কাগজ কি চাইছে, এটা তো আসবেন পরে। হ্যাঁ, কাগজ চাইছে। 11টা ডকুমেন্ট বলেছিল, 11টা ডকুমেন্টের ছিল, এখন বলছে অ্যাডমিট নেবে না, কারণ এরা যা খুশি তাই করতে পারে। আধার তো নেবে না, রেশন নেবে না, কিচ্ছু নেবে না, এরা নেবে না। এরা শুধু তাই নয়, বাঙালি রক্ত নেবে। একটা জিনিস, বাঙালি রক্ত নেবে। একটা জিনিস শোনো, আমার ছেলে ক্লাস 1-এ আমি পড়াবো না, কার বাবার কি? রবীন্দ্রনাথ ঠাকুর কি স্কুলে পড়েছিল? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি মাধ্যমিক পাস হয়েছিল? আমার 6টা বাচ্চা হলে, সে নাকি 6টা বাচ্চা হলে পরে সে বিপদে পড়বে, তাকে ডাকবে কেন? বড় বড় মহাপুরুষ, আমি রবীন্দ্রনাথের কথা বলছি, 15টা সন্তান ছিল রবীন্দ্রনাথের মা বাবার। আসলে এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে বাটাম। এরা খায়নি, বাটাম না খাওয়ার ফলে এরা যেটা করেছে সেটা হচ্ছে টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাকে দখল করার জন্য কিছু স্লিপার সেল তৈরি করেছে বাংলা। আমরা তো শুভেন্দু অধিকারী, অসীম সরকার, শান্তনু ঠাকুরকে তো জানতাম, কিন্তু তার আগে আমি ডকুমেন্ট দিয়ে বলেছিলাম নওশাদ সিদ্দিকীরা হচ্ছে এবং হুমায়ুন কবির, এরা হচ্ছে RSS এর স্লিপার সেল। এরা এই যে নওশাদ বলেছিল না, দাদুর কবরস্থান দেখালেই হবে, এই যে নওশাদ বলেছিল আমরা SIR চাই, আমরা NRC চাই, এ শালারা মানে আজও মিথ্যা কথা বলছে। সুপ্রিম কোর্টও কে হরিদাস, সুপ্রিম কোর্টে গেল তো কি হলো? সুপ্রিম কোর্টের 90% বিচারপতি হচ্ছে RSS, ব্রাহ্মণ্যবাদী। এটা হিন্দু রাষ্ট্র হচ্ছে, হিন্দু রাষ্ট্রে
পুরো নিম্নবর্ণের মানুষ এসসি এসটি ওবিসি মাইনরিটি সব কৃতদাস হবে। এর সবচেয়ে মারাত্মক হচ্ছে মুসলমানদের এতবার বলেছি যে নওশাদ সিদ্দিকীরা কায়দা করে সমস্ত ওয়াকফ সম্পত্তি ওদেরকে দিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে। তার সব ডকুমেন্ট আমার কাছে আছে, আমার বই বেরোচ্ছে। নওশাদ সিদ্দিকীরা এই মানুষগুলোকে কৃতদাস বানালো। আর মিথ্যা করেও কি বলছে না, এই রাজ্য সরকার বিএলওদের দিয়েছে এত স্টাফ যায় সারা। এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মমতা ব্যানার্জির বাবা দেবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটার 256 নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার না মানলে পরে 355 হবে, তারপরে 356 হবে। তাহলে নওশাদ সিদ্দিকী কথায় ল মেকার করে বেড়ায়। সে জানে না যে রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতে কাজ করতে বাধ্য। কিন্তু প্রথম থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টিই করুক, আজকে মমতা ব্যানার্জি আজকে 70 বছর বয়সের একটা মহিলা, 70-72 বছরে সে অ্যাক্টিভিস্টের মতো নেমে পড়েছে, যেন যুদ্ধ করছে মানুষকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জি তো বলেছিল এসআইআর হতে দেবো না। আরে হতে দেবো না তো বলতেই পারে। মানুষ রাজনীতি করে, মানুষ আবেগে, আমরাও তো কি বলেছি, আমরা বলেছি না যে একটা মানুষকে বেনাগরিক করুক দেখি, বলেছি তো। এটা তো মানুষের, এটা তো বলবে। তা বলে আমাদের যারা বিরোধী, যারা মানুষকে ঠকাতে চাইবে, মুসলমানদের মধ্যে হলো সহজ সরল বোকা মানুষ, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে লজিকলেস, আইনলেস কিছু কথাবার্তা। আইন দিয়ে কোনো কথা তো ঢোকাচ্ছে না। এই যে আমি তোমার চ্যানেলে বারবার বলেছি, 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলায় সব কটাতে হারিয়ে দিল, 73টা মামলা হারিয়ে দিল, 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে। ফিরদৌস শামীম অ্যাডভোকেট আর নওশাদ সিদ্দিকী বললো আমরা জিতে গেছি, মানে শুয়ে পড়লো। তাহলে কি করলো এরা? কায়দা করে মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থানটা কেড়ে নিল আইনের চোখে। এইবার যাদের কাটলো তাদেরকে কি করলো? কৃতদাস করলো। এই যে আমি প্রথম থেকে যেটা বলার চেষ্টা করছি, আমরা দামাল বাংলা বলার চেষ্টা করছি যে উদ্বাস্তুরা শেষ হবে। তার কারণ তারা আইনের প্যাঁচে পড়ে গেছে। 1952 সালের ভোটার পাসপোর্ট ভিসা ছাড়া এসছে, তারা একদম উদ্বাস্তুদের ছেলে মেয়েদের 50 সালে জন্ম হোক, 60 সালে জন্ম হোক, 70 সালে জন্ম হোক, 80 সালে জন্ম হোক, ধীরে ধীরে তাদেরকে সব শেষ করবে। এখন আমরা একটা কথা বারবার বলেছি যে উদ্বাস্তুদের কখনোই ধরতে পারবে না যদি মুসলমানদের শেষ না করে। অর্থাৎ যখনই মুসলমানদের ধরবে, এই যে আজকে মুসলমানদের যেই মানে লক্ষ লক্ষ মুসলমানদের সে কি জানো লজিক্যাল ডিসক্রিপেন্সি না বাবার মাথা বলে সমস্তকে একদম জিনা হারাম করে দিচ্ছে, তাই তো? না, এদের মধ্যে ম্যাক্সিমাম বহুজন ভোটার হতে পারবে না। কিন্তু এই যে ডেকে এগুলো করছে, কেন করছে না? এদেরকে মুসলমানদের যত কষ্ট দেবে তত হিন্দু উদ্বাস্তুরা লাফাবে। আজকে কাটোয়া থেকে পুষ্পেন্দু বলে এক শুয়োরের বাচ্চা, তার 5 হাত চামড়া আমি তুলে দেবো। ওখানকার এমএলএকে আমি দিগন্তকে ফোন করলাম, রবিদাকে এমএলএকেও বলছি, সে আমাকে যে ভাষায় গালাগালি দিচ্ছে, সে বিজেপির লোক। কেননা আমার ভিডিও দেখেছে এসআইআর এর বিরুদ্ধে বলে। পাড়ায় অলিতে গলিতে বিজেপি দেখো বেরাও মারো, বিজেপি দেখো পেটাও। তারাও বিজেপি, কোন সারা বিজেপি আছে, একটা করে ধরো, মারো, একদম বিজেপিকে শেষ করো। গণতান্ত্রিক দেশ, এভাবে কি কারোর গায়ে হাত তোলা যায়? না, এটা তো তোমার চ্যানেলতে বলছি, তোমার চ্যানেলের দায়িত্ব না এটা, আমার মানিক ফকির আমার দায়িত্ব। আমি বলেছিলাম ময়ূককে গুলি করে মারো সারা, শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনকে বলেছিলাম, ঠিক সেইভাবে এর দায়ী আমি নেব। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বলতে হলে আমি বুঝবো, জেল কাটতে হলে আমি কাটবো। মুসলিমরা রাস্তায় নামছে না কেন? মানে নেতারা টাকা নিয়ে নিয়েছে। মুসলিম নেতা যারা আছে এরা মুসলমানদের বেশিরভাগ হচ্ছে। দেখ, ঘটনাটা খুব সহজ। পশ্চিমবঙ্গ বাংলাকে দখল করতে গেলে যেটা করতে হবে, শুধুমাত্র এই মানুষগুলোকে বেনাগরিক বানিয়ে দিলেই হবে না। ভোট যদি হয় তাহলে ভোটের মাধ্যমে আসতে হবে। যদি ভোটের মাধ্যমে বিজেপি আসে তবেই ডবল ডেকার হবে, এবং তবেই বুলডেজার দিয়ে মসজিদগুলো দখল করতে পারবে, মক্তবগুলো দখল করতে পারবে, গোরস্থান দখল করতে পারবে। তাহলে বুলডেজার চালাতে গেলে জিততে হবে, ভোটে জিততে গেলে যেটা করতে হবে সেটা তৃণমূল সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট আসতে হবে। তাহলে
আজকে তৃণমূল সরকারকে তৃণমূল মুসলমানদের কতটা উপকার করেছে আমি জানি না। তৃণমূলের আমলে পুলিশরা মুসলমানদের প্রচুর পিটিয়ে মেরেছে, খুন করেছে। তবু আমি বলবো কানার মধ্যে ঝাপসা। আজকের বিপদের দিনে বাঙালির পাশে যে সবচেয়ে বেশি বুক ফুলিয়ে দাঁড়িয়েছে সেটা তো মমতা ব্যানার্জি। তাহলে আমাকে বাস্তবে ফিরতে হবে। আজকে ওরা বিজেপি দেখেছে যে তৃণমূল সরকারকে কিন্তু বাঁচিয়ে রেখেছে মুসলমানরা জন্মগতভাবে বিজেপি বিরোধী হয় একদম জন্ম থেকে। কারণ তারা একটা ভয়ে আতঙ্কে থাকে। তারা জানে যে আরএসএস বিজেপির আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা ধর্ম ত্যাগ করে। আর মুসলমানদের ধর্মটাই আগে, পৃথিবী উল্টে যাবে কিন্তু ইসলাম ছাড়বো না, এটাই তো গল্প। ফলে কোটি কোটি টাকা, শত হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে নওশাদ সিদ্দিকীদের মতো দালালদের পিছনে। তারা আজকে বাঙালি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলা যখন দখল নিচ্ছে, 4 কোটি 5 কোটি মানুষকে যখন কৃতদাস বানানো শুরু হয়ে গেছে, তখনও ওরা কিন্তু মানুষকে টুপি পরাচ্ছে যাতে জনগণ রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দেয়। হুমায়ুন কবিরের দালাল। হুমায়ুন কবিরের হয়ে আমি বলেছিলাম, আমার সঙ্গে ভালো সম্পর্ক, বন্ধুত্ব মতো, বলেছিলাম কেন ও যখন মসজিদ করেছিল গণতান্ত্রিক অধিকার, কিন্তু তারপরের অ্যাক্টিভিটিটা ও হচ্ছে দালাল। বিজেপি কোটি কোটি হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে পশ্চিমবঙ্গে। মুসলমান ভোটটা অন্তত 10% যদি কেটে দেওয়া যায় তাহলেই এসে যাবে, কারণ মতুয়া ভোটার নেই। উদ্বাস্তু মতুয়া ভোট শেষ, তারা সব বেনাগরিক হয়ে গেছে। এই যে আমাদের পাড়াতে পাটুলি, এই পাড়াতে ম্যাক্সিমাম জন বেনাগরিক হয়ে যাবে। আর বেনাগরিক হয়ে যাওয়া মানে তার বাড়ি ঘর জমি জায়গা সমস্ত কিছু শেষ হয়ে যাবে ধীরে ধীরে। এখন পশ্চিমবঙ্গকে দখল করতে গেলে কি করতে হবে? পশ্চিমবঙ্গকে দখল করতে গেলে মুসলমানদেরকে বেনাগরিক করতে হবে। সেটা কায়দাটা কি? বেনাগরিক প্রথমে ওরা এই যে ভোটার কার্ডে ভোটার তালিকা থেকে নাম বাদ হওয়া মানে কি যে বেনাগরিক হয়ে গেল তা নয়। চাল ভাজার মুড়ির মতো সম্পর্ক। কারণ সংবিধানে বলছে, সংবিধানের 326 নম্বর ধারা, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। নাগরিক কাহারা? 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা নাগরিক, অথবা 1948 সালের 19 জুলাইয়ের পর থেকে যারা এসে নাগরিকত্বের সার্টিফিকেট অর্জন করেছে, কেউ করেনি, 2-4 জন করেছে, তারা নাগরিক। তাহলে যেটা পুরো ব্যাপারটা দেখা গেল যে পশ্চিমবঙ্গে নাগরিকের সংখ্যা খুব কম হবে। এবার মুসলমানরা সেই জায়গায় নাগরিক। অঙ্ক অনুযায়ী বাঙালি যে এই যে হিন্দু 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 করেছে না, আজকে বাস্তব কথা বলছে পশ্চিমবঙ্গের কিন্তু সংখ্যালঘু হয়ে যাবে মুসলমানরা। ঠিক যেমন আগে ছিল অবিভক্ত বাংলা, সেখানে ঠিক একই টাইপের বলেছে। 2002 সালে নির্বাচন কমিশনার বলেছিল 2002 এর নাম থাকলে তার আর কোনো ভয় নেই, চিন্তা নেই, কিছু সাবমিট করতে হবে না। বিভিন্ন নিউজ চ্যানেল এগুলো প্রচার করলো। 2 যাদের নাম আছে তারপরেও তাদেরকে কেন ডাকা? তার কারণ হচ্ছে তারা মানিক ফকিরের কথা বিশ্বাস করেনি, দাড়িয়ালা খেপাসোতা বলে ইয়ে করেছে, হ্যাঁ চটি চাঁটা এইসব বলেছে। কতবার বলেছি আমি, আমার গবেষণা বিষয় এটা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলরা আমার বই নিচ্ছে, বই পড়ছে, সেগুলো ইমপ্লিমেন্ট করছে, হ্যাঁ। এবং আইনে সেখানে বলেছে কেন পলিটিক্যাল লোকদের কথা বিশ্বাস করেছে, কেন নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল, এই দালালদের কথা বিশ্বাস করেছে। একজন বলছে যে পশ্চিমবাংলায় কেন এসআইআর করতে দিল টিএমসি সরকার? জবাব দিন। এসআইআর টিএমসি সরকারের বাবা করবে। কারণ ভারত একটি যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র আমেরিকাও যুক্তরাষ্ট্র। আমেরিকার নিয়ম হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রদেশের বা রাজ্যের আলাদা আলাদা সংবিধান আছে, আলাদা আলাদা আইন আছে। কিন্তু ভারতের যুক্তরাষ্ট্র হলো রাজতন্ত্রের মতো, অর্থাৎ জমিদারতন্ত্র। দিল্লি থেকে হুকুম দেবে। এই যে প্রত্যেকটা অফিসে, সরকারি অফিসের পোর্টালগুলো এখন কিসের? পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও সমস্ত পোর্টালই তো কেন্দ্রের পোর্টাল। কে মারা যাচ্ছে কোন পোর্টালে দিতে হবে? কেন্দ্রের পোর্টালে দিতে হবে। কোন বাচ্চা হচ্ছে কোথায় দিতে হবে? কেন্দ্রের পোর্টালে দিতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করার ক্ষমতা নেই। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। 256
356 ধারা, কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, যদি না মানে তাহলে 355, মানে পুরোপুরি প্রশাসনকে কেড়ে নেবে, যেটা নওশাদ সিদ্দিকীরা বারবার চেয়েছিল। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে টাকা পয়সা নিয়ে ওরা কিন্তু 1 বছর 2 বছর আগে থেকেই এই কায়দাটা করছে। যেমন নওশাদ সিদ্দিকী ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে পক্ষে, যে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসিতে নামাজ আজান জাকাত রোজা বাতিল হয়ে যাবে তার পক্ষে, তাই তো? ফলে এখন রাজ্য সরকারের কর্তব্য, আইন অনুযায়ী ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামো অনুযায়ী রাজ্য সরকারের কর্তব্য হচ্ছে। রাজ্য সরকার কি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কোনো মামলা করেছে? রাজ্য সরকার মামলা করতে পারবে না। রাজ্য সরকারের 3 জন এমপি মামলা করেছে, এসআইআর নিয়েও মামলা করেছে। এসআইআর নিয়ে তো কন্টিনিউ মামলা কাজ চলছে, এখনো তো চলছে। সুতরাং রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আইনত এসআইআর এর বিরুদ্ধে হতে পারে না, কিন্তু তিনি যে বলছেন আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছেন তারা প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, অর্থাৎ আমি সেই সিএ মানব যে সিএতে প্রত্যেকটা দেশভাগে বলি হওয়া মানুষ নাগরিকত্ব পায়। এই যে এসআইআর এর বিরুদ্ধে বলছেন, মিছিল করছেন, এটা কিন্তু বেআইনি, কিন্তু তিনি বলছেন মানবতার কারণে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিজেপি করতে পারি, আমি তৃণমূল করতে পারি, আমি কংগ্রেস করতে পারি, আমি আইএসএফ করতে পারি, যা করতে পারি, কিন্তু আমার বাচ্চাকে কে বাঁচানোর জন্য কে পাশে দাঁড়িয়েছে? আমার বুড়ো মা বাবাকে বাঁচানোর জন্য আমার বাড়ি ঘরটাকে কে? একমাত্র বুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র বুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় 75 বছর না কত বছর বয়সে এখনো চিৎকার করছে, আর আমরা ইয়ং ছেলে, তোদের মতো ইয়ং ছেলেরা, আমি নাই বুড়ো হয়ে গেছি, তারা বাড়িতে খেতে বসে আছে। আর সেলিম এখন বলছে আমি ওসব ডিসক্রিপেন্সি ফ্যান্সি ওসব মানে বুঝি না, লজিক্যাল এইসব বিষয়গুলো আমার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। কামরুজ্জামান বলছেন যে 19 তারিখ না 29 তারিখে তারা নাকি একটা বিশাল মহামিছিল। কামরুজ্জামানের পিঠে চামড়া উঠবে, বিজেপি আরএসএস এর দালাল। ও ওয়াকআপ নিয়ে সমস্তটা বেইমানি করে দিয়েছে। আমাকে আজকে মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল, ধুলিয়ান থেকে ফোন করে মুসলমান একজন বলছে কামরুজ্জামান এখন বলছে যে আন্দোলন করতে হবে, সালা বেইমানি করে দিয়েছে। আমি বললাম বোঝ, তোদের কত আগে থেকে বলেছি। নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান, এদেরকে পাবলিক তারা করবে, আর অসীম সরকার, শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীদের বডি খুঁজে পাওয়া যাবে না। আর পাড়ার যে নেতা খাতা ক্যাঁতা আছে বিজেপির, মেরে ফাটিয়ে দেবে সব। দেখে নে, আমি কতদিন ধরে বলছি, 7 বছর ধরে বলছি, মানুষ শুধু চিটিংবাজের কথা শোনে, মানুষ পলিটিক্যাল দালাল, বদমাইশ, হারামি, টাকাখোর বদমাইশদের কথা শোনে। মানুষ কেন আমাদের কথা শোনেনি? এখন মানুষের কি করণীয়? এখন মানুষের করণীয় হচ্ছে ভয় পাবে না, মানুষ ভয় পাবে না। এই কথা তো নওশাদও বলছে, আতঙ্কিত হবে না। নওশাদের বলার আমার বলা আলাদা। নওশাদ একটা জিনিস বোঝো, 1857 সালে সিপাহী বিদ্রোহ, ব্রিটিশের সঙ্গে লড়াই, কারা যুদ্ধ করেছিল? বাঙালি। তার প্রধান কারা ছিল? মুসলমান। কতজন প্রাণ দিয়েছিল? 56,000। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি প্রাণ কারা দিয়েছিল? মুসলমান। করোনা আতঙ্ক, এত লোক মারা গেল, হিন্দুদের মা বাবা মারা গেছে, ছেলেরা দাহ করতে নিয়ে যাচ্ছে না, কারা নিয়ে গেছে? মুসলমানরা। টাকা কারা দিয়েছে? মুসলমানরা। আর আজকে যখন মুসলমান এবং নিম্নবর্ণের মানুষ এবং সাধারণ মানুষ এবং দেশভাগে বলি হওয়া মানুষরা চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, তখন মুসলমানদের ভূমিকা কি? মুসলমানরা ঘুমিয়ে পড়েছে। যখন তার আল্লাহর সব সম্পত্তি নিয়ে নিল, কবরস্থানে আর দাহ করতে পারবে না, সেই কারা মুসলমান আন্দোলন করলো না কেন? কারণ নওশাদ সিদ্দিকীদের মতো দালালরা, যারা বিজেপির টাকা নিয়ে স্লিপার সেলের লোক হয়ে তারা গোপনে মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আজকে বুঝুক। আমরা কিন্তু মমতা ব্যানার্জি তো বললো দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, আন্দোলন করতে দিল না। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে, আজকে মনে হচ্ছে তো তিনি ঠিক বলেছেন। তার কারণ কিছুদিন পরে, মাস খানেক আগে, শেক্সপিয়ার সরণির কি বলে, হ্যাঁ শেক্সপিয়ার সরণির একটা যে লাইব্রেরি আছে, নামটা আরফিন নাকি লাইব্রেরি, সেই লাইব্রেরিতে মুসলমান নেতারা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। তুমি হয়তো গেছিলে, সেই মিটিংয়ে বলছে আমাদের দিল্লিতে আন্দোলন করাটাই ঠিক ছিল, আমাদের ভুল হয়ে গেছে। আর বলছে মমতা ব্যানার্জির কাছে সহযোগিতা নেবো যাতে আরও কিছুদিন টাইম দেওয়া যায়। আসলে বাকিটা তো এতদিন মিথ্যা কথা বলেছিল। হ্যাঁ,
তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে শেষ করার জন্য, বিজেপির হাতে পশ্চিমবঙ্গকে উপহার দেওয়ার জন্য হিন্দু তথাকথিত হিন্দু উদ্বাস্তু নেতারা যেভাবে বিজেপির সাহায্য নিয়ে বিজেপিকে জেতাতে বাঙালির সঙ্গে বেইমানি করেছে, একই রকমভাবে মুসলমান নেতারা বেইমানি করেছে। কেউ কেউ, সব মুসলমান নেতারা বলবো না। এখন বাঁচার উপায় হচ্ছে ভয় পাবে না, যে যেখানে আছেন রেডি হন, প্রস্তুত হন। মানে এই যে ডাকবে, এই যে ডাকছে, ডাকার পরে ভোটে কি হবে? আন্দোলনের ডাক দিচ্ছেন? হ্যাঁ, আন্দোলনের ডাক তো দেবো। এখানে কিন্তু এই ভোটে বহু লোক ভোট দিতে পারবে না, অর্থাৎ নাম বাতিল হয়ে গেল, মানে নাগরিক কিনা সন্দেহ এসে গেল। কিছু লোক মামলা মোকদ্দমা করে টাকা পয়সা খরচ করে আবার হয়তো নাগরিকত্ব ফেরত পাবে, কিন্তু অসংখ্য গরিব মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা কিন্তু বেনাগরিক হয়ে যাবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে। আপনি যে বললেন যে মুসলিম নেতারা আপনার কথা শোনেনি, একজন বলছেন যে তাহলে আপনার কথা রাজ্য সরকারও শোনেনি। আমার কথা রাজ্য সরকার শুনবে কেন? আমি কে? আমিও তো হরিদাস পাল। আর রাজ্য সরকার শোনার কে? রাজ্য সরকার শুনবে কেন? রাজ্য সরকার তো তার আইন অনুযায়ী চলবে। রাজ্যটা ভারত সরকার, ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো। রাজ্য সরকারের শোনার তো কোনো ভ্যালু নেই। আন্দোলন তো বিরোধীরা করবে, রাজ্য সরকার পিছন থেকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। একজন প্রশ্ন করছেন যে যারা বাইরে আছে তাদের জন্য কিছু বলবেন, তাদের হিয়ারিং এর ডেট আসছে, তারা কি করবে? এখনো পর্যন্ত আমি কিন্তু ভিতরটা বেশি যাইনি, কিন্তু আমি যেটা জানি চলে আসতেই হবে, হিয়ারিং এ আসতেই হবে। নাম বাতিল হয়ে গেলে সেই নাম তো। আপনি যে চেঁচিয়ে এতদিন ধরে বলতেন যে এই এসআইআর এনআরসির একটা মানে বিষয়, এসআইআর এর সঙ্গে তাহলে এনআরসির কোনো সূত্র পাওয়া গেল? দেখুন, এসআইআর আমরা বলতাম, এসআইআরটাই এনআরসি কেন বলতাম? এনআরসিটা কি? সংবিধান বলে দিয়েছে অমুক অমুক এরা নাগরিক, আর এনআরসি মানে নাগরিকদের তালিকা। তাহলে এসআইআর করে যদি 1.5 কোটি 2 কোটি লোকের নাম বাদ যায়, তার মানে পরিবারের 3 জন 4 জন মানে 5 কোটি 6 কোটি যদি বাতিল হয়, তাই তো? তাহলে বাতিল যদি হয় তাহলে তাদের তালিকায় নাম উঠবে না, সেটাই তো এনআরসি হয়ে গেল। বাতিলগুলো বাদ দিয়ে যাদের নাম উঠবে সেটা এনআরসি তালিকা। এসআইআর এর পরে এনআরসি হওয়ার সুযোগ নেই। এসআইআর এর কাট অফ ডেট 1952, মিথ্যা করে বলা হয়েছে 2002। 1952 তার কারণ হচ্ছে এসআইআর বলেছে সংবিধানে 326 নম্বর ধারা, 326 নম্বর ধারা মানে হচ্ছে যারা নাগরিক, তাই তো? অর্থাৎ 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তাদের কথা বলছে, তাদের নাম উঠেছিল 1952-তে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2027 সালে ভারতবর্ষে ডিলিমিটেশন, সবচেয়ে বড় কথা ডিলিমিটেশন, অর্থাৎ জনসংখ্যার ওপর এমপি প্রতিনিধিত্ব। ফলে আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে হিন্দু বলয়ে কিন্তু মানুষের ছেলেপিলের সংখ্যা বেশি, তাদের লোক সংখ্যা অনেক বেশি। সে জায়গায় পশ্চিমবঙ্গে কি হিন্দু কি মুসলমান বাচ্চার সংখ্যা খুব কম, 1-2, কি 2-4 জনের হয়তো, মানে আমি পরের জেনারেশন বলছি, আমাদের পরের জেনারেশন। ফলে এমনিতেই পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কম, তাতে এই ভোটার এসআইআর করে খুব কম করে হলেও 1.5 কোটির বেশি যদি বাতিল হয়ে যায়, তাদের পরিবারও বাতিল হবে, তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের এমপি সিট হয়ে দাঁড়াবে 22টা 23টা কি 25টা। মারাত্মক হচ্ছে যে সমস্ত বিবাহিত মা বোনের এখনো পর্যন্ত পেটে বাচ্চা আছে, তার মা বেনাগরিক হলে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় বেনাগরিক হয়েই ভূমিষ্ঠ হবে, এবং বাঙাল ঘটি যাদের মধ্যে বিয়ে হয়েছে সেই পরিবারগুলো বিচ্ছেদ হয়ে যেতে পারে, ঠিক আছে? অসংখ্য মানুষ বেনাগরিক হবে। এই যে 18 বছর পর্যন্ত যাদের বয়স, যাদের মা বাবা পূর্বপুরুষ কখনো বাংলাদেশ পাকিস্তান থেকে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছিল, যাদেরই বয়স এই 18 হতে থাকবে কন্টিনিউ, তারা প্রত্যেকেই বেনাগরিক হতে থাকবে। এটা আইন, আমরা আইনের কথা বলছি। অর্থাৎ গণ ইস্তফা দিচ্ছে বাঙালি যারা বিএলও, হ্যাঁ, গণ ইস্তফা, বিক্ষোভ, রাস্তা অবরোধ, এতে কি কোনো লাভ হবে?
আমি স্যালুট জানাই, আমি প্রণাম জানাই, স্যালুট জানাই, নমস্কার জানাই। দেরিতে হলেও বাঙালি জাগছে। এই যে বিএলও যারা, এরা কারা? এরা আমাদের সভ্যতাকে ধরে রাখে, এরা আমাদের মাস্টারমশাই। এদের কাজ এই কাজটা ওদের নয়, গাধার মতো খাটে মারাত্মক হচ্ছে। একজন বিএলও আমাকে বলছে, সে বলছে যে তার নদিয়ার তার বুথে না কোথায় 200 জনের হেয়ারিং হয়েছে, তার মধ্যে 180 জন বাতিল হয়েছে, এবং সে উদ্বাস্তু পরিবারের ছেলে। সে বলছে, মানিকদা, আমি যে লোকের কাছে যাচ্ছি, চিঠি পৌঁছে দিতে যাচ্ছি, আবার তাদের খবর দিচ্ছি, ফোন করছে, আমার বুক কাঁদছে, আমরা থাকতে পাবো কিনা। তাহলে মনের ইচ্ছার বিরুদ্ধে আজকে বিএলএরা সুইসাইড করছে কেন? তার কারণ সে তো মনের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করছে। সে তো কাজটা করার জন্য কোনো আনন্দ পাচ্ছে না, কারণ সে তো জানে আমি বিপদে পড়তে পারি। সে তো জানে তার বাপ ঠাকুরদা একদিন দেশভাগে বলি হয়ে ছিন্নমূল হয়ে ভারতবর্ষে এসেছিল, আজকে সে বিএলও হয়েছে। এবার সে যখন মানুষকে এই কাজটা করতে গিয়ে দেখছে এই মানুষগুলো বেনাগরিক হয়ে যাবে, সে তো জানে আমিও বেনাগরিক হয়ে যাব। ফলে তারা মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে অনেক সময় সুইসাইড করে ফেলছে। 100 জনের বেশি সুইসাইড করেছে। আমি বলবো যারা সুইসাইড করতে চান তারা প্রাণটাকে রেখে দিন, খরচ করবেন না, কোনো সুইসাইড করবেন না। আমাদের জয় হবেই। বাঙালির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন নেই। বাঙালির হিন্দি ভাষা, উর্দু ভাষা, তেলুগু ভাষা, বাংলা ভাষা বলে কিছু নেই। বাংলায় যারা দীর্ঘদিন ধরে বাস করছে তারা প্রত্যেকে বাঙালি। বাঙালিরা হাতে হাত মেলান। বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, ভারত রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছে বাংলা এবং বাঙালিকে দখল করার জন্য, এবং বাংলার অসংখ্য মানুষকে বেনাগরিক করার জন্য। তাই একত্রিত হন, যত তাড়াতাড়ি পারেন একত্রিত হন, আর পাড়ায় পাড়ায় আরএসএস বিজেপি গুলোকে চিহ্নিত করুন, লাথি মারতে মারতে ওদেরকে তাড়ান, দৌড় করান বাংলা থেকে। ঠিক আছে? সাধারণ মানুষ এসআইআর এর জন্য ব্যস্ত, আর রাজ্য সরকার মিটিং মিছিলে ব্যস্ত, একজন বলছে। এটা হচ্ছে রাজ্য সরকারের কাজ। সেটা একটা সরকার, সে রাজ্য সরকারটা তো সরকারের মানেই এই যে নওশাদরা মাথায় ঢুকিয়ে দিয়েছে, আইনটা বুঝতে পারছে না মানুষ। যদি এখানে বলে দিন যে আমাকে দিন, বন্ধুরা যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন, গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকলে আমরা পরবর্তীতে মানিকদার আবার কোনো ইন্টারভিউর মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা দেখছি চারিদিকে বাঙালি, বিশেষ করে মুসলিমরা যেভাবে বিপদে পড়ছে, তাদেরকে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু তার 2002-এ নাম ছিল, তারপরেও নোটিশ দেওয়া হচ্ছে, বা আপনার যেভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই হেনস্থা নিয়ে আপনারা আপনাদের এমএলএ এমপির সঙ্গে কথা বলুন, আন্দোলন প্রতিবাদ করুন, এবং যেভাবে হয় আপনারা এটা একটা বড় আন্দোলন গড়ে তুলুন শান্তিপূর্ণভাবে। আর লাইভটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন।